আমার স্বামী যখনই বাড়ি থেকে বেরিয়ে যেত তখনই আমার শ্বশুর আমার রুমে এসে আমার স্বামীর নামে উল্টাপাল্টা কথা বলতো আমার কাছে। একদিন আমার স্বামী বাড়িতে ফেরে না, সেই রাতে আমি ভয় পেয়ে আমার শ্বশুরের রুমে চলে যাই। সেই রাতে আমার সাথে যে ঘটনা ঘটে সেই ঘটনা যেন কারো জীবনেই না ঘটে। আমার মাথায় আকাশ ভেঙে পড়েছিল। আমার স্বামী রোহিত আজ এখনো বাসায় ফেরেনি। রাত 1টা বাজছে। আমি বারবার ঘড়ির দিকে তাকাচ্ছিলাম আর তার জন্য অপেক্ষা করছিলাম। মনে মনে প্রার্থনা করছিলাম যাতে রোহিত তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে। এরই মধ্যে কারেন্টটা চলে যায়, পুরো ঘর অন্ধকার হয়ে যায়। আমি কোনো রকমের জিনিসপত্র টপকে নিজের ঘরের দিকে যাচ্ছিলাম। ওই মুহূর্তে পাড়ার একটা কুকুর ঘেউ ঘেউ করে উঠলো। মনে হলো কুকুরটা আমাদের একদম উঠোনের সামনে এসে পড়েছে। ওই সময় আমার ঘরে আমি আর আমার শ্বশুর ছাড়া কেউ ছিলাম না। আমার শ্বশুর তখন ঘুমাচ্ছিলেন। আমি তখন বসার ঘরে একাই ছিলাম। এরপর আমি ভয়ে ভয়ে আমার শ্বশুরের রুমের দিকে গেলাম। গিয়ে সেখানে দরজা ধাক্কা দিয়ে বললাম, বাবা আমি কি একটু আসতে পারি? তখন তিনি এসে হাত ধরে আমাকে তার রুমে নিয়ে গেলেন। আমি তখন এতটা ভয় পেয়ে গিয়েছিলাম যে আমার মাথায় কাজ করছিল না, যার কারণে আমি একটা ভুল পদক্ষেপ হয়তোবা নিয়ে ফেলি। আমি ঘরে ঢোকার সাথে সাথে ঘরের দরজাটা বন্ধ হয়ে যায়। এরপর আমার সাথে যা হয়, একজন স্ত্রী যদি তার স্বামী থেকে কম সুন্দর হয় তাহলে সে সবসময় হীনমন্যতায় ভোগে। আজকাল আমার সাথে এই ঘটনাটাই ঘটছে। রোহিত খুব সুন্দর দেখতে একটা জোয়ান ছেলে। আমিও কম সুন্দরী ছিলাম না, কিন্তু আমার গায়ের রংটা একটু চাপা ছিল। আর এই কথাটা আমার বিয়ের পর দিন থেকে আমার শ্বশুর মশাইয়ের মুখ থেকে শুনতে হয়। বিয়ের পর দিন সকালবেলা যখন আমি সকালে নাস্তা করার জন্য টেবিলে আসি, সেখানে আমার শ্বশুর মশাই বসেছিলেন, তার সাথে তার বোনেরাও ছিলেন। আমার শাশুড়ি অনেক আগেই মারা গিয়েছিলেন। আমি সব আত্মীয় স্বজনের সাথে বসে নাস্তা শেষ করলাম। এরপর আমার শ্বশুর মশাই সবার সাথে আমার পরিচয় করিয়ে দিলেন। কিছুক্ষণ পর সব আত্মীয় স্বজন যখন চলে গেল, তখন বাড়িতে আমি আর আমার শ্বশুর মশাই শুধু ছিল। আমার রিসিপশনের আরো কিছুক্ষণ বাকি ছিল। এরপর আমার শ্বশুর মশাই আমার জন্য 1 কাপ চা এনে দিয়ে বলেন, আমি ভাবলাম আমার বৌমা হয়তো বা ক্লান্ত। এরপর উনি আমার পাশে সোফায় বসে পড়লেন, আমাকে আমার হাতে 1 কাপ চা ধরিয়ে দিলেন, দিয়ে বললেন, রোহিত ছেলেটা খুব ভালো, আমি যা বলি তাই শোনে। তুমিও মেয়েটা খুব ভালো, তবে আরো ভালো হতো যদি তোমার গায়ের রংটা আর একটু ফর্সা হতো, যাকে দেখলেই ভালোবাসতে ইচ্ছা করে। আমি তখন অস্বস্তি বোধ করলাম এবং তাকে বললাম, এর মানে কি? তখন উনি বললেন, গতকাল রাতে তুমি যখন ঘুমিয়ে পড়েছিলে, রোহিত বাহিরে পানি খেতে এসেছিল, তখন ওর সাথে আমার দেখা। তখন আমাকে বলল, বাবা তুমি নিশার মধ্যে কি এমন দেখলে যার জন্য ওর সাথে আমাকে বিয়ে দিতে হলো? আমি তো এর চাইতে কত সুন্দরী মেয়ের ডিজার্ভ করি। তুমি অন্তত আমার পছন্দের মানটা তো রাখতে পারতে। কথাটা শুনে আমার অনেক কষ্ট লাগে। তবে রোহিত তো আমার সাথে কাল রাতে কোনো খারাপ ব্যবহার করেনি, বরং সে তো রাতে আমার প্রশংসাই করেছে। আমি হা করে শ্বশুর মশাইয়ের দিকে তাকিয়ে রইলাম। এরপর উনি বললেন, আমি জানি এই কথাটা শুনে তোমার হয়তো বা খারাপ লাগছে। আমি কাল রোহিতকে খুব বকেছি, সে যেন কোনোভাবেই তোমাকে এরকম কোনো কথা না বলে। ও তোমাকে এরকম কোনো কথা বলেনি তো? আমি তখন মাথা নাড়িয়ে বললাম, না এরকম কিছু বলে। কিন্তু উনার এরপরের কথাগুলো আমাকে আরো বেশি অবাক করে দেয়। উনি আমাকে বলল, তুমি কিছু মনে করো না মা, আমি রোহিতকে বারবার বলে দিয়েছি ও যেন তোমার মনে কোনো কষ্ট না দেয়। তোমাকে যখন আমি প্রথম দেখতে গেছিলাম সেদিন তোমাকে খুব ফর্সা লাগছিল, মনে হয় তুমি মেকআপ করেছিলে, কিন্তু আসলে তোমার রংটা তো। এরপর আমি চুপ করে গেলাম। ওনার কথায় আমি কি জবাব দিব ভেবে পাচ্ছিলাম না। হ্যাঁ, এটা সত্যি যে আমাকে যখন দেখতে গেছিল তখন হালকা মেকআপ করেছিলাম। এখনকার যুগে তো এরকম একটু একটু সবাই করে। রোহিতের সাথে যখন আমার বিয়েটা ঠিক হয়েছিল তখন আমি খুব খুশি হয়েছিলাম, কারণ আমার শ্বশুর বাড়িতে আমার খুদ ধরার মতো আমার ননদ বা শাশুড়ি কেউ থাকবে না। কিন্তু বিয়ের পরের দিনে যখন আমার শ্বশুর মশাই আমার খুদ ধরা শুরু করে, তখন থেকে জিনিসটা আমার কাছে আশ্চর্য লাগে, কারণ উনি শ্বশুর মশাই ছিলেন। বিয়ের মতো করে আমাদের রিসিপশনটাও শেষ হয়ে গেল। এর বিয়ের পরের দিন থেকে আমি রান্না বান্না সবকিছু নিজের হাতেই করতাম, কারণ ওই বাড়িতে আমি আর আমার শ্বশুর মশাই আর আমার স্বামী ছাড়া কেউ ছিল না। উনি খুবই ভালো ছিলেন, কিন্তু উনি যখন রোহিতের ব্যাপারে উল্টাপাল্টা কথা বলতো সেই বিষয়গুলো আমার কাছে ভালো লাগতো। রোহিত যখন বাসা থেকে বেরিয়ে যেত, সাথে সাথে উনি আমার রুমে চলে আসতেন। এসে আমাকে বলতেন, আমাদের জন্য তাড়াতাড়ি জল খাবার করো, আমরা দুজন বসে বসে গল্প করব। কিন্তু উনাকে আমি কোনোভাবে বোঝাতে পারতাম না যে আমি এখন ক্লান্ত। উনি আমার সাথে বন্ধুর মতো আচরণ করতেন। ও আমি যেখানে যেতাম সব সময় ছায়ার মতো লেগে থাকতেন। যখন রান্না করতে যাইতাম পিছে পিছে যাইতো। উনি গিয়ে আবার বলে দিত, এইভাবে না, এটা এইভাবে রান্না করো, রোহিতের এই খাবার পছন্দ, ওই খাবার পছন্দ। এমনিতেই তুমি দেখতে এতটা সুন্দর না, এরপরও যদি রান্না বান্নাটা ভালো করে না করো তাহলে স্বামীর মন কিভাবে পারবে? আবার মাঝে মাঝে এটাও বলতো যে তুমি ভালো করে রুটিও গোল করতে পারো না, রোহিত যদি এই রুটি দেখে ও তো খাবে না, খাবার ছেড়ে চলে যাবে। প্রতিনিয়ত আমার সাথে এই ঘটনাগুলো ঘটার পর আমি আমার শ্বশুর মশাইয়ের উপর বিরক্ত হতে থাকি। কিন্তু এরপর একদিন এমন একটা ঘটনা ঘটে যেটা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। আমার শ্বশুর মশাই আমার সাথে সবসময় শাশুড়ি মায়ের মতো আচরণ করতেন, যে রোহিতের এটা পছন্দ না, ওটা পছন্দ না, এই কাজ করো, ওই কাজ করো। এরপর একদিন উনি এসে আমাকে জোর করে মার্কেটে নিয়ে গেলেন। একটা শপিং মলে যাওয়ার পর উনি আমাকে বললেন, তুমি তোমার পছন্দ মতো একটা জামা কিনে নাও। আমি তখন আমার পছন্দ করা একটা কালো রঙের জামা নিলাম। এটা দেখে শ্বশুর মশাই বলতেছে, শোনো তুমি এমনিতেই কালো, এর মধ্যে যদি কালো রঙের জামা পরো তোমাকে তো দেখতে ভূতের মতো লাগবে। এরপর উনি ওনার পছন্দ মতো একটা লাইট কালারের জামা দিল আমাকে, যেটা আমার একদমই পছন্দ হয়নি। কিছুক্ষণ পর পাশের দোকানে রোহিতের সাথে আরেকটা মেয়েকে দেখতে পেলাম। বাবাও সেই জিনিসটা খেয়াল করলো। তখন দেখলাম মেয়েটা
খুবই সুন্দর। বাবা তখন বলল, দেখেছো আমি তোমাকে বলেছিলাম না রোহিত হলো সৌন্দর্যের পূজারী, যেখানে সুন্দর কিছু দেখে সেখানে চলে যায়। রোহিত সেই মেয়েটার সাথে হাসতে হাসতে কথা বলছিল, সেটা দেখে আমার চোখে জল চলে আসে, খুব রাগ হচ্ছিল। ওখান থেকে আমি তারপর চলে আসি। বাসায় এসে মনে মনে ভাবতে থাকলাম, রোহিত তো আমাকে বলে যে সে আমাকে খুব ভালোবাসে, তাহলে বাহিরে সে অন্য মেয়ের সাথে কি করে। আমার শ্বশুর মশাই এসে বলে, মা শোনো, আমি কখনোই তোমার সংসার ভাঙতে চাই না, তবে ছেলেরা একটু স্বাধীন চেতা হয়, বিশেষ করে এমন ছেলেরা যারা একটু সৌন্দর্যের পূজারী হয়। হ্যাঁ, তবে তুমি যদি একটু সুন্দরী হতে তাহলে তোমার স্বামীকে হয়তো বা বেঁধে রাখতে পারতে। এরপর এই কথা বলে উনি আমাকে পানি খাওয়ায় আর আমার পাশে বসে আমার মাথায় হাত বুলিয়ে দেয়। আমি তো রোহিতের জন্য কত কিছু করলাম, ওর পছন্দ মতো খাবার বানাতাম, ও যেটা পছন্দ করে সেটাই করতাম, কিন্তু ও আমার সাথে কেন এই কাজ করলো। রাতের বেলা ও যখন বাসায় ফিরলো, ও এসে আমাকে বলতেছে, কি হয়েছে, তোমার মন খারাপ নাকি? আমার তো তখন বলতে ইচ্ছা করছিল যে আমি তোমার আসল রূপটা দেখে ফেলেছি, কিন্তু বাবা আমাকে বারণ করেছে, যদি আমি এই কথা বলি তাহলে হয়তো আমার সংসার ভেঙে যাবে, এই ভয়ে আমি আর কিছু বলিনি। বাবা এটাও বললেন যে রোহিত যদি জানতে পারে যে তুমি ওর অন্য মেয়েটার সাথে দেখে ফেলেছো তাহলে দেখবা ওর ভয় কেটে গেছে, এই জন্য আমি আর কিছু বলিনি। এরপর রোহিত আমাকে বলল, কি হয়েছে? আমি বললাম যে মাথা ব্যথা করতেছে। সে তখন বলে, আসো তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। এমনিতেই তোমার গায়ের রং এত কালো, তার মধ্যে নিজে কেঁদে কেঁদে মুখের অবস্থা এমন বানাইছো, তোমাকে তো ভূতের মতো লাগছে। কথাটা শুনে আমার খুব খারাপ লাগলো। আমি তাকে বলি, আমি যখন দেখতে এতই খারাপ তাহলে আমাকে বিয়ে করলা কেন? তখন আমার মুখের দিকে তাকিয়ে রোহিত বলে, আমার খুব ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন, কিন্তু কি আর করার, ভুল যখন হয়েছে তখন তো তোমাকে সহ্য করতেই হবে। এই বলে সে হাসতে হাসতে আমার পাশে এসে বসে। আমি ঘর থেকে বেরিয়ে যাই, কারণ একটা স্বামী যদি তার স্ত্রীকে ভালো না বাসে, সবসময় তার খুঁত ধরে, তাহলে সেই স্বামীও তার স্ত্রীর মন থেকে বেরিয়ে যায়। একদিন আমাদের বাড়ির দরজায় কেউ এসে কড়া নাড়ে। সবসময় আমার শ্বশুরই দরজা খুলতেন, কিন্তু সেদিন তিনি আর বেরিয়ে এলেন না। আমার শ্বশুর মশাইকে বেরিয়ে আসতে না দেখে আমি দরজাটা খুললাম। কম বয়সী একটা ছেলে এসে আমার শ্বশুর মশাইকে খুঁজছেন। তখন আমি বললাম, হ্যাঁ উনি আছেন। এই কথা বলে আমি সামনে থেকে সরে গেলাম আর ছেলেটাকে বাবার রুম দেখিয়ে দিলাম। ছেলেটা বাবার রুমের দিকে চলে গেলেন। এরপর আমার চোখ ছানা বড়া হয়ে গেল যখন দেখলাম আমার শ্বশুর বাড়ির সামনে গলি দিয়ে ভেতরের দিকে ঢুকছেন। তখন ভাবতে লাগলাম, আমার শ্বশুর যদি বাড়িতেই না থাকবেন তাহলে এই ছেলেটাকে বাড়িতে আসতে বললেন কেন? আমি ছেলেটাকে গিয়ে জিজ্ঞাসা করি, আপনি এখানে কেন আসছেন? তখন তিনি বলেন যে আমার শ্বশুর মশাই নাকি ওনাকে এখানে আসতে বলছে। আমি তাকে বলি, আপনি মিথ্যা বলছেন, আমার শ্বশুর যদি আপনাকে আসতে বলে তাহলে উনি তো বাহিরে, উনি বাহির থেকে বাসায় ফিরছেন কেন? ওই মুহূর্তে আমার শ্বশুর বাড়িতে এসে পৌঁছায়। উনি আমাদের দুজনকে একসাথে দেখে বিস্মিত হয়ে যান আর ওই ছেলেটা দৌড় দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। বাবা আমাকে জিজ্ঞাসা করে, এই ছেলেটাকে? আমি তো বাবার প্রশ্নে বিস্মিত হয়ে যাই। তাকে বলি যে ও তো আপনাকেই খুঁজতে এসেছিল এখানে, আপনি নাকি ওই ছেলেটাকে বাড়িতে আসতে বলছেন। তখন বাবা বলে, তুমি কি ভাবছো তুমি আমাকে যা বুঝাবে আমি তাই বুঝবো? আমাকে যা বলবে আমি তাই বিশ্বাস করব? আমি তো এই ছেলেটাকে চিনিও না। এসব শুনে আমার মাথা ঘুরাতে শুরু করে। আমার শ্বশুর এটাও বলে, যে কেউ যদি এসে আমার খোঁজ করে তাহলে কি তুমি তাকে বাড়ির ভিতরে ঢুকতে দিবে? এর মধ্যে রোহিত বাড়িতে চলে আসে। সে আমাদের অর্ধেক কথা শুনে পরে বাবাকে জিজ্ঞাসা যে কি হয়েছে। তখন বাবা চুপ হয়ে যায়, চুপ হয়ে বলে, না তেমন কিছু হয়নি, তুমি ঘরে যাও। বাবা আমাকে এটাও বলে দেয় যে যা কিছু হয়েছে আমি যেন রোহিতকে না জানাই। বাবা এটাও বলল যে আমি চাই না তোমাদের মধ্যে কোনো ঝামেলা সৃষ্টি হোক। এই ঘটনা 2-3 দিন পরে রোহিত একদিন রাতে বাড়ি ফিরতে অনেক দেরি করে আর ওই রাতে কারেন্টটাও চলে যায়। আমি তখন বাধ্য হয়ে আমার শ্বশুর মশাইয়ের রুমে যাই। সেখানে যখন আমি ঢুকলাম তখনই মনে হলো কেউ একজন আমাকে জড়িয়ে ধরল। আমি বুঝতে পারলাম না যে সে কে। আর ঠিক সেই সময় ঘরের লাইটটা জ্বলে ওঠে। তখন আমি দেখতে পাই যে আমার শ্বশুর মশাই বিছানায় শুয়ে আছে। আর যে ছেলেটা আমাকে জড়িয়ে ধরেছে সেটা তো ওই ছেলে যে আমাদের বাড়িতে এসেছিল আমার শ্বশুর মশাইয়ের খোঁজে। আমি তো ভয় পেয়ে গেলাম। আমি যখনই ছেলেটার হাত থেকে নিজেকে সরিয়ে নিতে চেষ্টা করলাম ওই মুহূর্তে রোহিত ঘরে চলে আসে। রোহিত তো দেখে ছেলেটাকে মারতে শুরু করে। ওই মুহূর্তে আমার শ্বশুর মশাই বিছানায় উঠে বসে আর বলতেছে তার ছেলেকে যে এই মেয়েটা আর এই ছেলেটা মিলে আমাকে অজ্ঞান করে দিয়েছিল। ভালো হয়েছে বাবা, তুই সময় মতো এসে পড়েছিস। এসব শুনে আমি বলতেছি, বাবা আপনি এসব কি বলতেছেন? তখন বাবা বলতেছে, রোহিত আমি তোকে আগেই বলেছিলাম এই মেয়েটাকে বিয়ে না করতে, আমার ভাইজিকে বিয়ে করতে বলছিলাম, কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনিস নেই, নিজের ইচ্ছা মতো বিয়ে করলি। এবার বুঝলি তো এই মেয়েকে বিয়ে করার নমুনা। তখন আমি আমার শ্বশুরের সব ষড়যন্ত্র ধরে ফেললাম। ছেলেটা তো পালিয়ে যায়, কারণ ওইটাকে আমার শ্বশুর মশাই টাকা দিয়ে এনেছিলেন আমার বদনাম করার জন্য, আমাকে রোহিতের চোখে ছোট করার জন্য। এরপর রোহিত আমার দাদাকে ফোন করে বলে আমাকে যাতে ওদের বাড়িতে নিয়ে, কিন্তু এরই মধ্যে আমি রোহিতকে সব কথা বলে দিই। আমি বলি যে তোমার বাবাই তো তোমার নামে বদনাম করতো আমার কাছে, সবসময় তোমাকে ভুল বুঝাতো আমার কাছে। আমি তো উপরওয়ালা দিব্যি খেয়ে বলতেছি আমি ওই ছেলেটাকে চিনিও না। রোহিত তখন বলে, আচ্ছা ঠিক আছে, আমি কালকে ওই ছেলেটাকে খুঁজে বের করব আর ওর মুখ থেকে সব কথা শুনবো। আর এইসব কথা যদি মনে হয় যে তুমি ভুল বলতেছো বা মিথ্যা বলতেছো তাহলে কিন্তু তখনই আমি তোমাকে ডিভোর্স দেব। পরের দিন রোহিত সেই ছেলেটাকে খুঁজে পায় আর আমার শ্বশুরের সব ষড়যন্ত্র জানতে পারে ওর কাছ থেকে। রোহিত আমাকে তার বন্ধুর বিয়েতে দেখেছিল, সেখানে আমাকে সে পছন্দ করেছিল। বাসায় এসে তার বাবার কাছে জেদ ধরেছিল যেন উনি আমাদের বাড়িতে বিয়ে প্রস্তাব পাঠায়। কে বলে যে বৌমাদের শুধুমাত্র শাশুড়িরাই যন্ত্রণা দেয়? এর মধ্যে কিছু কিছু শ্বশুরও আছে যারা শাশুড়িদের ভূমিকা পালন করে।